আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা হাজির হয়েছি ইংরেজি সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এবং এই টপিকটা থেকে তোমাদের প্রতি বছরই প্রশ্ন আসে এবং এই টপিকটাতে তোমরা অনেকেই ভুল করো। তো আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব যাতে করে রাইট ফর ভার্ব নামক এই টপিকটিতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। সো আমি আছি তোমাদের সাথে তাসলাম আহমেদ সোহেল, তোমাদের ইংরেজি শিক্ষক, এবং তোমাদেরকে আমি এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে ইংরেজি দ্বিতীয় পত্র শেষ করিয়ে দেবো ইনশাআল্লাহ। সো তোমরা যারা যারা আজকে এই লাইভ ক্লাস অ্যাটেন্ড করেছো, তোমরা কাইন্ডলি আমাকে একটু জানাবে যে আমার কথাটা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। তো যারা যারা আছো কাইন্ডলি আমাকে একটু জানাবা যে তোমরা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছো এটাও একটু কাইন্ডলি জানিয়ে দাও। সো যারা যারা লাইভে যুক্ত হচ্ছ বা হয়েছো, তোমরা একটু কাইন্ডলি জানিয়ে দাও যে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব। সো যারা আছো আমাকে একটু জানাও। আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না এখন অবধি। 2025 সো তোমরা সবাই কমেন্ট করো এবং তোমাদের ইয়েগুলো দেখিয়ে বলে দাও, যাতে করে আমরা আজকের এই ক্লাসটি সুন্দরভাবে শেষ করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে? সো যারা যারা অ্যাটেন্ড করছো ক্লাসে, সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে। এবং তোমাদের মধ্যে যাদের যাদের সমস্যা আছে, সো তোমরা কি করবে, সুন্দরভাবে এই ক্লাসটা করবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, যাতে করে তোমাদের সমস্যাগুলো আমি ইনশাআল্লাহ দূর করে দিতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অলরেডি অনেকেই যুক্ত হচ্ছ। সো যারা যারা এখনো যুক্ত হওনি, তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে, বন্ধুদেরকে জানিয়ে দিবে, যাতে করে তারাও এই ক্লাসে কি হতে পারে, যুক্ত হতে পারে। ঠিক আছে? তোমরা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও সবকিছু শুনতে পাচ্ছ কিনা এবং সবাই যুক্ত হতে পারছো কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। কারণ ভাই, ক্লাসের ক্ষেত্রে কথা শোনাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এইটা সম্পর্কে তোমাকে প্রথমে অবশ্যই কনসার্ন থাকতে হবে। যদি কথাটা ভালোভাবে শোনা না যায়, সেক্ষেত্রে ক্লাসে তো সুন্দরভাবে ক্লাস নেওয়া পসিবল না, তাই না? সো এই জন্য আমাকে একটু বলবে যে আমার কথাটা শুনতে পাচ্ছ না যায়, সেক্ষেত্রে ক্লাসে তো সুন্দরভাবে, হ্যাঁ, কথাটা স্পষ্ট রয়েছে, অর্থাৎ কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই ইতিমধ্যে জয়েন করছো, তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিচ্ছ। সো সবাই একটুখানি তোমাদের ফ্রেন্ডের মাঝে জয়েন করবে, ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবে লাইভটি, যাতে করে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। সো আমাদের আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব, এটার মানে হচ্ছে, তোমরা যারা যারা জানো তারা আমাকে বলে দাও যে রাইট ফর্ম অফ ভার্ব মানে কি। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট মানে হচ্ছে, তো তোমরা সবাই জানো যে সঠিক। রাইট মানে কি? সঠিক। যেমন তোমাকে তোমার ফ্রেন্ড বলে যে এই আমি যে কথাটা বলতেছি এটা কি রাইট নাকি হচ্ছে রং, এইভাবে বলে না? সো রাইট মানে হচ্ছে সঠিক। আর ফর্ম মানে হচ্ছে, তো এটাও জানো তোমরা যে ফর্ম মানে কি, তাই না? সো যারা আছো একটু কাইন্ডলি জানিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, যাতে করে ক্লাসে সবাই সুন্দরভাবে ক্লাসটিতে অ্যাটেন্ড করতে পারো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা যারা এখনো জয়েন করোনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করে ফেলবে, এবং যারা ক্লাসের লিঙ্ক এখন অবধি পাওনি, ঠিক আছে, যারা ক্লাসের লিঙ্ক এখন অবধি পাওনি, তোমরা কাইন্ডলি কি করবে, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলবে। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করব। সো তোমাদের উপস্থিতি কামনা করছি। তোমরা যারা যারা জয়েন করোনি এখনো, তাড়াতাড়ি জয়েন করে ফেলবে। সো অলরেডি 10 জন শিক্ষার্থী জয়েন করে ফেলেছো। সো আরও যারা আছো তাড়াতাড়ি জয়েন করে ফেলবে। সো তোমরা জয়েন করলে ইনশাল্লাহ আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করে দেবো ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রাকিবুল হাসান যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সাজ্জাদ যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ইতিমধ্যে জয়েন করছো, 13 জন শিক্ষার্থী জয়েন করছো। হ্যাঁ, তোমরা যারা জয়েন হয়েছো, তোমরা কাইন্ডলি আমাকে এখন একটু জানাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আমি দেখতে পাচ্ছি ইনথিয়া, থাসিন, ইলমা আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি শারমিন আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম।
আমি দেখতে পাচ্ছি ইলমা আমাদেরকে সালাম দিয়েছে, ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, এরপর থেকে তোমরা যারা সালাম দিবে তাদেরকে উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি, ওয়া আলাইকুম আসসালাম। ঠিক আছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আকাশ যুক্ত হয়েছে। একটু কাইন্ডলি ফ্রেন্ডেরকে মেনশন দিবা। রুদানি রয়, কুমকুম যুক্ত হয়েছে। সো তোমরা যখন সবাই যুক্ত হয়ে যাচ্ছ একটু মেনশন দিয়ে দিবে। এবং তোমরা যদি বলো এখন আমি ক্লাস শুরু করবো, ইনশাআল্লাহ আমরা কি এখন ক্লাসটা শুরু করতে পারি? প্রথমে আমরা যে বিষয়টা পড়বো আমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে একটু জানতে হবে। খেয়াল করো, আমাদের এখানে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে যে ভার্বের সঠিক ব্যবহার। কিসের সঠিক ব্যবহার ভাইয়া? ভার্বের সঠিক ব্যবহার। অর্থাৎ আমরা কিভাবে একটা ভার্বের সঠিক ব্যবহার করতে পারি সেইটাই আমরা আজকে শিখবো। সো ধরো যেই জায়গায় ভার্ব বসার দরকার নেই সেই জায়গায় যদি আমরা একটা ভার্বকে বসাই তাহলে সেটা হচ্ছে কি ভার্বের রং ব্যবহার হয়ে যায়। বাট যেখানে বসানো দরকার ভার্বের সেখানে যদি আমরা ভার্বটাকে বসাই তাহলে সেটা হয়ে যায় ভার্বের সঠিক ব্যবহার। সো আমরা আজকে রুলস নাম্বার 1 এবং রুলস নাম্বার 2 অর্থাৎ টোটাল আমরা আজকে 2টা রুলস শিখবো এবং তোমাদেরকে আমি টোটাল 6টা থেকে 7টা অর্থাৎ 7টা রুলস পড়াবো। এই 7টা রুলস যদি তুমি পড়ো ইনশাআল্লাহ তোমার রাইট ফর্ম ভার্বে আর কোনো সমস্যা থাকবে না। আমি তোমাদেরকে মাত্র 7টা রুলস পড়াবো এবং এই 7টা রুলস যদি তুমি পড়ো আমি আশা করছি যে তোমার রাইট ফর্ম ভার্বে আর কোনো প্রবলেম হবে না। আমি দেখতে পাচ্ছি হাসান আলী, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আবারও তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তোমরা কে কোন জেলা থেকে আছো আমাকে বলতে পারবে? জেলা থেকে তোমরা কে কোন জেলা থেকে আছো? যেমন জেলা বললে সুবিধা হয়। তোমরা বলো যে জেলা, তুমি হচ্ছে যে জেলা থেকে আসো এটা বলতে পারো যে ভাই আমি এই জেলা থেকে আসি, ভাই আমি ওই জেলা থেকে আসি, ভাই আমি সেই জেলা থেকে আসি। যে যেই জেলা থেকে আসো সেই জেলার নামটা বলতে পারো। ঠিক আছে, তুমি তোমার জেলার নামটা বলতে পারো। জেলার নামটা বললে বোঝা যায় যে তোমার সে বিভাগে আসো, তুমি সে বিভাগ সম্পর্কে জানা যায়। কোন শিক্ষা বোর্ডে আসো সেই শিক্ষা বোর্ড সম্পর্কে জানা যায়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে শারমিন, কুড়িগ্রাম থেকে ফারজান আক্তার, আমি দেখতে পাচ্ছি আদনান যুক্ত হয়েছে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে, জান্নাত পটুয়াখালী থেকে। বাংলাদেশের যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা প্রত্যেকেই সেই সুন্দর সুন্দর জায়গাগুলো থেকে আমাদের সাথে অ্যাটেন্ড করছো। আসলে খুবই অবাক লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর জায়গায় থাকো। বরিশাল থেকে তাসমিয়া যুক্ত হয়েছে। তো তোমরা এত সুন্দর সুন্দর জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ। ইনশাআল্লাহ তোমাদের এলাকায় যাব, যে ঘুরে আসবো ইনশাআল্লাহ। তারপর আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে কাচারি নাকি আমি দেখতে পাচ্ছি লিসা, অনেকজনকে মেনশন দিয়েছে, ধন্যবাদ লিসা। কুষ্টিয়া থেকে হাসান আলী, স্যার ইলমাকে মেনশন দিতে পারছি না, একটু বলেন যে আছে নাকি। কি বলে? আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা শুরু করি, আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, তা আমাদের রাইট ফর্ম ভার্বের 7টা রুলস শিখবো। আজকে আমরা 2টা রুলস শিখবো। তাহলে রুলস নাম্বার 1, রুলস নাম্বার 1 হচ্ছে বর্তমান কাল। কি কাল ভাইয়া? বর্তমান কাল। বর্তমান কাল মানে হচ্ছে B1। আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, কেউ বলতে পারবা একটা ভার্বের কয়টা ফর্ম থাকে? একটা ভার্বের সবসময় 3টা ফর্ম থাকে। একটাকে বলা হচ্ছে B1 ফর্ম, একটাকে বলা হচ্ছে B2 ফর্ম, আরেকটাকে বলা হচ্ছে B3 ফর্ম। ঠিক আছে, এইটাকে বলা হয় বেস ফর্ম। এটাকে কি বলা হয়? বেস ফর্ম। বেস ফর্ম অথবা অনেকেই বলে যে মেইন ভার্ব বলে। কি বলে? মেইন ভার্ব বলে। তাহলে একটা ভার্বের কয়টা ফর্ম থাকে কমেন্টে একটু আমাকে বলবা। একটা ভার্বের 3টা ফর্ম থাকে। আমি তোমাদেরকে একদম একদম কি বলে এটাকে রুট লেভেল থেকে পড়ানোর চেষ্টা করছি যাতে করে তোমরা এখানে কোনো সমস্যায় না ভোগো পরবর্তীতে। যেহেতু অ্যাডমিশন পরীক্ষা দিবে কিছুদিন পর, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তোমাদের, তো এখন থেকে একটুখানি ডিপলি জানলে তোমাদের তখন কাজে দিবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তোমাদের হচ্ছে ভার্বের যে 1 নম্বর ফর্ম এটাকে বলা হচ্ছে বেস ফর্ম, আবার অনেকে বলে মেইন ভার্ব বলে। ঠিক আছে, বেস ফর্মও বলে, মেইন ভার্বও বলে। আবার ভার্বের যে 2 নম্বর ফর্মটা আছে এটাকে বলা হচ্ছে পাস্ট ফর্ম। কি বলে? পাস্ট ফর্ম। ঠিক আছে, এবং ভার্বের যে 3 নম্বর ফর্মটা আছে এটাকে বলা হচ্ছে পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের কয়টা রূপ কমেন্টে একটু জানাবে, ভার্বের কয়টা রূপ? এমডি মাজহারুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে তোমরা একটু জানাও স্যার এমইসি থেকে
এমএসসি থেকে ঘুরাই যান। এমএসসি মানে হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ঘুরে যেতে বলছে আমাদের রানা। সো ইনশাল্লাহ যাব, তোমার ক্যাম্পাসে গিয়ে ঘুরে আসবো। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী থেকে ইলমা। ভূমি বলেছে 3টা। হ্যাঁ, সবাই একটু বলবে কয়টা। তুমি অ্যাডমিশন পরীক্ষা দিলেও কাজে দিবে, তুমি যখন এখন যেই ক্লাসে পড়ছো এইখানে পড়লেও কাজে দিবে। সো তুমি যেটাই করো না কেন এখানে অনেক কাজে দেবে। সুরাইয়া জান্নাত বলেছে 3টা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ভার্বের 3টা ফর্ম হয়ে থাকে, একটা B1, B2 এবং B3। আজকে আমরা B1 সম্পর্কে জানবো। কি করব? B1 সম্পর্কে জানবো। B1 কে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, নাকি প্রেজেন্ট ইনডিফিনিট। B1 কে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার কেউ কি লিখে দিতে পারবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার কেউ লিখে দিতে পারবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার কি কেউ লিখে দিতে পারবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার কি কেউ লিখে দিতে পারবে? লিখে দাও। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটের একটা স্ট্রাকচার তোমরা লিখে দিবে। দেখো আমি দেখাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ধরো প্রেজেন্ট যে ইনডিফাইনাইট টেন্সটা আছে এটার একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা আমরা পড়ি, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটাই তো নাকি? আমি দেখতে পাচ্ছি ফারজানা বলেছে, সুরাইয়া বলেছে, নাজরিন যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ। হাসান আলী বলেছে হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে যদি তোমাদের রাইট ফর্ম ভার্ব পড়তে হয় অবশ্যই তোমাদের ভার্বের 1 নাম্বার রুলসের জন্য, অর্থাৎ রাইট ফর্ম ভার্বের যে 1 নাম্বার রুলস আছে এর জন্য এই স্ট্রাকচারটা তোমাদের প্রয়োজন, এবং এই স্ট্রাকচারটা সম্পর্কে তোমাদেরকে কি করতে হবে? জানতে হবে। তাহলে আমরা দেখো, আমরা শুরু করছি ক্লাস। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমাদের 1 নাম্বার রুলস, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। আর যদি ভার্বের শেষে কি এস ইএস যুক্ত না হয় তাহলে বুঝতে হবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। আজকে আমরা এটাই শিখবো। আজকে আমরা কি করব? এটা শিখবো। দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কি বোঝায়? থার্ড পারসন বলতে বোঝায়, আমরা জানি যে পারসন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? পারসন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট, সেকেন্ড এবং হচ্ছে থার্ড। পারসন হচ্ছে 3 প্রকার। কি কি? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। দেখো, ফার্স্ট হচ্ছে যেটা দ্বারা আমাকে বোঝাবে। কি বোঝাবে? যেটা দ্বারা আমাকে বোঝাবে। যেটা দ্বারা কি বোঝাবে? আমাকে বোঝাবে। অথবা শর্টকাট টেকনিক হচ্ছে সরেও থাকবে, অর্থাৎ যেটা দ্বারা সরেও থাকবে সেটাই হচ্ছে ফার্স্ট পারসন। যেমন আই মানে আমি, মি, ঠিক আছে, মানে আমাকে, এইরকম। দেখো, যেটা দ্বারা সরেও থাকবে বাংলাতে সেটাই হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, সেটা কি? ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন হচ্ছে যেটা দ্বারা তোমাকে বোঝাবে। কি বোঝাবে? তোমাকে বোঝাবে। তোমাকে যেটা দ্বারা বোঝাবে, অর্থাৎ শর্ট টেকনিক ত থাকে, ত। এবং থার্ড পারসন হচ্ছে যেটাতে আমিও থাকি না, তুমিও থাকো না, অন্য কেউ থাকে, সেইটাই হচ্ছে থার্ড পারসন। বলো ঠিক কিনা? যদি তোমরা ঠিকমতো ক্লাস না করো তাহলে কি আর ক্লাস সামনে আগানো যাবে? বলো, যাবে না। এই জন্য তোমাদের কি করতে হবে? সামনে আগানোর জন্য এগুলো বুঝতে হবে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে সাথে যুক্ত হবে। তো একটু খেয়াল করো। দেখো, সাবজেক্ট যেমন হি, হিটা বলো তো কি? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেমনে সিঙ্গুলার নাম্বার হইলো আমি যদি একটু বলে দেই, একটু খেয়াল করো। দেখো, হি বলতে বোঝায় সে। হি বলতে বোঝায় কি? সে। সে বলতে কয়জনকে বোঝাচ্ছে? সে বলতে একজনকে বোঝাচ্ছে। কয়জন? সে বলতে একজন মানুষকে বোঝাচ্ছে। একজন হইলে কি হয়? একজন হইলে সে হলো সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? সে হলো সিঙ্গেল। আর সিঙ্গেল মানে তার কোনো কি নাই। সে যদি মেয়ে হয় তার কোনো জামাই নাই, আর সে যদি ছেলে হয় তার কোনো বউ নাই। অর্থাৎ সিঙ্গেল মানে সিঙ্গেল। সিঙ্গেল মানে ডাবল না। সিঙ্গেল মানে হচ্ছে একদম সিঙ্গেল, যার কেউ নাই সেই হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে,
সো এইরকম যদি সে থাকে, যে সিঙ্গেল থাকে সে একটু পাওয়ার বেশি থাকে, ঠিক কিনা? যে সিঙ্গেল থাকে তার কি থাকে, একটু পাওয়ার থাকে। আর যার সিঙ্গেল থাকে না, যে ডাবল থাকে, তার পাওয়ার একটু কমে যায়। কেন কমে যায়? যদি সে বিয়ে করে তাহলে সে ডাবল হয়ে গেল, তখন তার বউ তার উপরে কর্তৃত্ব করে, ঠিক আছে? অথবা যদি কোনো মেয়ে বিয়ে করে, তার জামাই তার উপরে কর্তৃত্ব করে। তাইলে দেখা গেল ডাবল এলে পাওয়ার কমে যায়, আর সিঙ্গেল এলে পাওয়ার বাইরে যায়। সিঙ্গেল এলে যেখানে মন চায় হ্যানেই যাওয়া যায়, ঠিক না? ঠিক তেমনি যদি সিঙ্গেল হয় সে, তাহলে ভার্বটারে কি করবে? সে ভার্বটারে চোপ, তার সাথে এস বা ইয়েস যুক্ত করবে, অর্থাৎ তার পাওয়ার বেশি। সে সিঙ্গেল দেখেই সে অন্য আরেকজনকে কি করে দেয়? বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে সাহায্য করে, ঠিক আছে? সে সিঙ্গেল দেখে পাওয়ার দেখাই দিচ্ছে, বুঝছো? তাহলে সিঙ্গেল থাকলে কি হবে? এস অথবা ইয়েস যুক্ত হবে। এতটুকু বুঝতে পারছো সবাই? আমাকে বলো। তাহলে যদি, তাহলে দেখো হি যদি থাকে, তাহলে হির সাথে বলো তো কি হবে? আর হবে নাকি ইজ হবে নাকি হচ্ছে এম হবে? বলো তো কি হবে এই তিনটার মধ্যে হির সাথে? এই তিনটার মধ্যে হির সাথে কোনটা হবে একটু আমাকে বলো। আমি দেখতে পাচ্ছি 100+ স্টুডেন্ট যেন ক্লাস করে, তাই সবাই ইনভাইট করো ফ্রেন্ডের। আমি দেখতে পাচ্ছি যে সবাই বুঝতে পারছে। হাসান আলী বলেছে ইজ হবে, মজারুল ইসলাম বলেছে ইজ হবে, লিজা বলেছে ইজ হবে, মজারুলও বলেছে ইজ হবে। তাহলে বুঝতে পারছো সিঙ্গেল হলে কি হয়? পাওয়ার। আমরা যখন একটা বোর্ড কোশ্চেন সলভ করব তখন তোমরা এই ব্যাপারটা আর একটু ভালো জানতে পারবা। দেখো যদি দে হয়, খেয়াল করো, যদি দে হয় কি হয়? যদি দে হয়, দে হইলে তখন কি বসবে বলো তো? দে হইলে কি বসবে? এম, ইজ, আর। আচ্ছা তোমরা কি হ্যাঁ এই তো তোমরা অনেক সুন্দর বুঝতে পারছো, অনেক ধন্যবাদ তোমাদের। এই যে তোমরা যে কি সুন্দর করে বুঝো, এত বুঝো কেমনে ভাই? বুঝতে পারতেছি না, তোমরা এত বুঝো কেন? ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে এতটুকু বুঝতে পারলাম। প্রথমে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত হয়, ঠিক আছে? এস অথবা ইয়ে যুক্ত হয়, কি হয়? এস অথবা ইয়েস যুক্ত হয়। এরপর এরপর আমরা একটা রুলস একটা খেয়াল করো, সেটা হচ্ছে যে বি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর। এম, ইজ, আর, এম, ইজ, আর, এম, ইজ, আর। বিভার্ব গুলো কি কি ভাইয়া? মুখস্থ করো। এম, ইজ, আর, এম, ইজ, আর, এম, ইজ, আর, এগুলোকে বলা হচ্ছে বিভার্ব। এটাকে আরেকটা নাম বলা হয়, সেটা অনেকেই বলে অক্সিলারি ভার্ব। কি বলে? অক্সিলারি ভার্ব বলে। কি বলে? অক্সিলারি ভার্ব বলে। তাহলে অনেকে বলে অক্সিলারি ভার্ব, এবং অনেকে কি বলে? অনেকে বলে হচ্ছে এটা কি ভালো ভাইয়া? অনেকে এটাকে কি বলে? অনেকে বলে অক্সিলারি ভার্ব বলে, এবং অনেকে বি ভার্ব বলে, ঠিক আছে? বি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর, ঠিক আছে? মনে থাকবে। তাহলে বি ভার্ব কি? এম ইজ আর। যদি তুমি কোনো সেন্টেন্সের ব্রেকেটের মধ্যে দেখো যে লেখা আছে বি, যখন তুমি রাইট ফর্ম ভার্ব করতে যাও তখন তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার সেন্টেন্সের মধ্যে বি লেখা, এর মানে তোমাকে কি বসাতে হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সার হয়ে যায়, তাহলে তোমার মাথায় এই তিনটা বিষয় আনতে হবে। যখন এই তিনটা বিষয় মাথায় আনবা, এবার তুমি দেখবা যে সাবজেক্টটা কি আছে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইয়াই যায়, এবং সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ইজ বসাবো। তাহলে কি বুঝলাম? যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ব্র্যাকেটের মধ্যে বি থাকে এবং বিটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, তাহলে আমাদেরকে অ্যাম ইজ আর আনতে হবে। এবং অ্যাম ইজ আর এর ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আয়ের সাথে সবসময় এম বসে। কে বসে? এম বসে। তারপরে আমরা জানি যে দে এবং ইউ, দে এবং ইউ এর সাথে সবসময় কে বসে? আর বসে। এছাড়া এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে যদি এস থাকে, একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের সাথে এস আছে। সাবজেক্টের সাথে যদি এস থাকে, অর্থাৎ যেমন থাকতে পারে বয়েজ, যেমন থাকতে পারে টিচার্স, যেমন থাকতে পারে স্টুডেন্টস, অর্থাৎ তুমি যেখানে বুঝতে পারবা যে এইখানে বেশি বুঝাইতেছে, তখন তুমি আর বসাইতে হবে। আর যখন দেখবা যে না এখানে আয়ও নাই, বেশিও বুঝাইতেছে না, তখন তুমি কি বসাবা? ইজ বসাইবা। অর্থাৎ বুঝতে পারছো কিনা জানাও, বুঝতে পারছো কিনা জানাও। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো। এতটুকু ক্লিয়ার? বলো এতটুকু ক্লিয়ার কিনা।
হ্যাঁ গার্লস থাকলে আর হবে। আমি দেখতে পাচ্ছি একটু তাড়াতাড়ি কমেন্ট দিবে, তাড়াতাড়ি বলে দিবে, ঠিক আছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি হাসান আলী বলেছে জি। হ্যাঁ সবাই বুঝতে পারছে। মারুফা আক্তার বর্ষা জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে তাহলে তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝতে পারছো, ধন্যবাদ তোমাদেরকে। দ্বিতীয়টা খেয়াল করো, দেখো ভাই এতক্ষণ আমরা কি করছি, এতক্ষণ আমরা হচ্ছে অ্যামিজার দেখছি তাই না, অ্যামিজার দেখছি। এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে কি আর অ্যাক্টিভ মানে কি, এটা কি কেউ জানো? অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। দেখো অ্যাক্টিভ মানে হচ্ছে ধরে পারো এটা হলো একটা জীবিত ব্যক্তি, কি জীবিত ব্যক্তি। জীবিত ব্যক্তি কেন বলা হইলো, মানে অ্যাক্টিভ মানে হলো যে নিজের কাজটা নিজে করে, কি করে, যে নিজের কাজটা নিজে করে সে হলো অ্যাক্টিভ। আর যে নিজের কাজটা নিজে করতে পারে না, অন্য কাউরে দিয়ে করায়, তখন সেটা হয়ে যায় কি, সেটা হয়ে যায় প্যাসিভ। তাহলে এটা নিজে করে, সরাসরি করে, আর এটা নিজে করতে পারে না, অন্য মানুষকে দিয়ে করায়। তাহলে যে বাড়িওয়ালা সে হচ্ছে প্যাসিভ, আর যে ভাড়া থাকে সে হলো অ্যাক্টিভ, বুঝতে পারছো? অর্থাৎ যে নিজের কাজ নিজে করতে পারে সে হচ্ছে কি, সে হচ্ছে অ্যাক্টিভ, আর যে নিজের কাজ নিজে করতে পারে না সে হচ্ছে প্যাসিভ। যদি তুমি দেখো যে একটা গ্যাপ আছে, কি আছে, একটা গ্যাপ আছে, গ্যাপের আগে কি আছে, এম আছে অথবা ইজ আছে অথবা আর আছে, কি আছে ভাইয়া, আর আছে। এর মানে গ্যাপের পরে যে সেন্টেন্সটা, যে ভার্বটা হবে, সেই ভার্বটা অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। কি হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। আবার খেয়াল করো, যদি এটা প্যাসিভ বোঝায়, তাহলে যদি গ্যাপের শুরুতে এম থাকে, ইজ থাকে, আর থাকে, এর মানে পরে যে ভার্বটা হবে সেটা ভার্বের 3 নাম্বার ফর্মই হবে, ঠিক আছে। কি হবে, 3 নাম্বার ফর্মই হবে। প্যাসিভ মানে অন্যরে দিয়ে কাজ করিয়ে নেয়, হ্যাঁ প্যাসিভ মানে অন্য দিয়ে কাজ করিয়ে নেয়। আবার বলেন ভাই, আমি আবারও বলতেছি, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে যে নিজের কাজ নিজে করতে পারে। যেমন খেয়াল করো, তোমরা এই যে ক্লাসটা করতেছো না, তোমরা নিজের কাজটা নিজে করতেছো, নিজেরাই ক্লাস করতেছো, নিজেরাই নোট করতেছো, এইখানে তোমরা হইলো অ্যাক্টিভ। হ্যাঁ আবার তোমরা ওইবার এখানে আবার প্যাসিভও আছে। কেমনে, দেখো এই রাইট ফর্ম ভার্ব তোমরা নিজেরা পারতেছো না, আমি নিজে করাই দিতেছি তোমাদেরকে। তাইলে এই যে রাইট ফর্ম ভার্বটা যে তোমরা নিজেরা করতে পারতেছো না, আমি যে করাই দিচ্ছি, এই ক্ষেত্রে তোমরা হইলো প্যাসিভ, বুঝতে পারছো? হ্যাঁ ক্লিয়ার, যে নিজের কাজ নিজে করে সে হচ্ছে কি, অ্যাক্টিভ। আচ্ছা তাহলে এখানে আমরা বুঝতে পারছি, যদি গ্যাপের শুরুতে এম থাকে, ইস থাকে, আর থাকে, তাহলে আমরা এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। একটু ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, যার কারণে কথা বলতে কষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যামিজার, এরপরে যদি একটা গ্যাপ থাকে তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। বলো তো সবাই কমেন্টে কি হবে, সবাই বলো কমেন্টে কি হবে বলো। অ্যাক্টিভ। যদি কোনো সেন্টেন্সের গ্যাপের শুরুতে এম, ইজ এবং আর থাকে, তাহলে অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে ব্রেকেটের মধ্যে যে ভার্বটা বসবে সেটা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। বলো ঠিক কিনা? আচ্ছা এখানে কি শুধু হাসান আলী আছো আর সবাই কি মরে গেছো? সবাই একটু কমেন্ট দাও তো, মানে কমেন্ট করো, কমেন্ট আবার দেয় কিভাবে, করো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু কাইন্ডলি কমেন্টে আমাকে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সব বুঝতে পারছো কিনা। মাজারুল, শারমিন, বিথিরি, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা একটু খেয়াল করি, এরপর খেয়াল করো, এরপর হচ্ছে দেখো যে তুমি কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখো যে নট আছে, কি আছে, নট আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট থাকে, দেখবে যে অনেক সময় ব্রেকেট থাকবে এবং এই ব্রেকেটের মধ্যে নট থাকবে, কি থাকবে, এই ব্রেকেটের মধ্যে নট থাকবে। ব্রেকেটের মধ্যে নট দিয়া ধরো নট প্রেসক্রাইব, ঠিক আছে। সো এই ব্রেকেটের মধ্যে নট থাকবে, নট দিয়ে একটা ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে, ঠিক আছে, বা একটা ভার্বের ইয়ে থাকবে। যদি এইরকম যদি দেখো যে ব্রেকেটের মধ্যে নট আছে, কি আছে, ব্রেকেটের মধ্যে নট আছে, তখন তুমি কি করবা, ডোন্ট অথবা ডাজ নট, ডোন্ট অথবা ডাজ নট আনবা। যখন দেখবা যে সাবজেক্টটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি হয় 3rd পারসন, কি হয়, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এটা যদি দেখো যে সাবজেক্ট 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তুমি ভার্বের ক্ষেত্রে তুমি কি করবে, তখন তুমি ডাজ আনবে, তখন তুমি কি করবে, ডাজ আনবে। আর যখন দেখবে যে না এটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার না, আই আছে, আই, তো যখন শুধু আই থাকবে তখন আমরা ডোন্ট আনবো, কি আনবো, ডোন্ট। আর যখন হচ্ছে আমাদের 3rd পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ডাজ নট আনবো, ঠিক আছে। আর যদি পাস্টের ক্ষেত্রে হয় তখন আমরা শিখবো। হ্যাঁ এই তো আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই সুন্দরভাবে বলছো, সবাই বুঝতে পারছো। এক্সারসাইজ করাইলে আরো ভালো বুঝবা, বুঝছো, এখন তো এক্সারসাইজ করাই নেই। এবার একটা টেকনিক শিখবো, কি করব, এবার একটা টেকনিক শিখবো। এই 3টা ক্লিয়ার, 3টা বুঝতে পারছো সবাই?
তাহলে ব্রেকেটের মধ্যে নট থাকলে আমাকে এই দুইটা বিষয় হয় ডোন্ট অথবা ডাজ নট, এই দুইটা মাথায় আনতে হবে। খেয়াল করো এবার প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় আছে, সেই চেনার উপায়টা হচ্ছে একটা টেকনিক, যেটা হচ্ছে তাসনাম ও প্রচুর সাধুই। অর্থাৎ আমার নাম হচ্ছে তাসনাম, আমি তোমাদের তাসনাম স্যার, সো তাসনাম ভাইয়া। সো দেখো আমি কি প্রচুর সাধু, এই যে তাসনাম প্রচুর সাধু, এই যে আমি যে প্রচুর সাধু, এই যে এইটাই হচ্ছে একটা টেকনিক। তাহলে কি তাসনাম স্যার প্রচুর সাধু, তাহলে দেখো ও তাহলে তাসনাম স্যার প্রচুর কি সাধু, সবাই একটু কমেন্টে লিখো তো টেকনিকটা। তাসনাম স্যার প্রচুর সাধু, অর্থাৎ তাসনাম প্রচুর সাধু, তাসনাম ও প্রচুর সাধু, এটা হচ্ছে টেকনিক। সবাই একটু টেকনিকটা লিখো। এবং এই টেকনিকটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা এই টেকনিকটা দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখতে পারবো, চিনতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। বুঝতে পেরেছ? তাহলে আমাকে একটু বলো তাড়াতাড়ি কাইন্ডলি টেকনিকটা। তাসনাম প্রচুর সাধুই, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো। আচ্ছা, তাহলে এখানে টেকনিকটা হচ্ছে, আমরা দেখো এখানে ও দ্বারা অফেনকে বোঝাচ্ছে প্রচুর, ও দ্বারা হচ্ছে অফেনকে বোঝানো হচ্ছে, এস দ্বারা সামটাইমস কে বোঝানো হচ্ছে, এ দ্বারা অলওয়েজ কে বোঝানো হচ্ছে, এবং ডি দ্বারা ডেইলি কে বোঝানো হচ্ছে, ইউ দ্বারা ইউজুয়ালি কে বোঝানো হচ্ছে, এবং ই দ্বারা এভরি মান্থ, এভরি ডে, এভরি ইয়ার, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এটা দেখো তাসনাম প্রচুর সাধু, ইংরেজিতে লিখতে হবে এখানে যেভাবে লেখা আছে, প্রচুর ও সাধু না, তাসনাম প্রচুর সাধু, তাসনামও প্রচুর সাধু, ঠিক আছে? তাসনাফ, হাই তাসনাফ কেরা প্রচুর সাধু, এটা ইংরেজিতে লিখবা, ঠিক আছে? তাসনাম ও প্রচুর সাধু, ওতে হচ্ছে অফেন্স, ওতে কি, ওতে অফেন্স, এসতে সামটাইমস, এতে অলওয়েজ, ডিতে ডেইলি, ইউতে ইউজুয়ালি, এবং ইতে হচ্ছে এভরি মান্থ, এভরি ডে, এভরি ইয়ার। তাহলে এটা মাথায় থাকবে। যদি এটা মাথায় রাখতে পারো ইনশাআল্লাহ তোমার আর ভুল হবে না। এটা মাথায় রাখতে পারলে তোমার আর কি ভুল হবে না। এবার আমরা কিছু এক্সারসাইজ করি, খেয়াল করো। এবার আমরা কি করবো, একটা এক্সারসাইজ করব। এই এক্সারসাইজের উত্তরটা তোমরা একটু কমেন্টে লিখো যে এটা কি হতে পারে। দেখো আমরা একটু আগে কিন্তু শিখছি তাসনাম প্রচুর ও সাধু, তাহলে এখানে এতে অলওয়েজ ছিল, তাহলে বলো এখানে উত্তর কি হবে বলো। তোমরা আমাকে একটু জানাও যে এটাকে উত্তরটা কি হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সোহেল অলওয়েজ রিড দ্য কোরআন, সোহেল অলওয়েজ রিড দ্য কোরআন, কি হবে বলো। হ্যাঁ, এই যে মাজহারুল বলেছে তাসনামও প্রচুর সাধু, হ্যাঁ ঠিক আছে। এখন হলো সবাই বলতেছে তাসনাম প্রচুর সাধু, স্যারের নাম নিতে, ভাইয়ার নাম নিতে ভালোই লাগে, তাই না? অস্থির নাম। আচ্ছা, এখানে ব্রেকেটে একটা ভার্ব দেওয়া আছে, বলো এখানে কি হবে উত্তর। শারমিন দিয়েছে ইজ, একটু বুঝে শুনে উত্তর দিবা সবাই। আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিব, প্যারা নাই। এখানে আমরা শিখতে আসছি, এখানে আমাদের ভুল হবেই, এটাই স্বাভাবিক। বাট আমাদের সেই ভুলগুলো সমাধান করার পর যাতে আর না হয় ভুল, ঠিক আছে? তোমরা সবাই উত্তর দাও, সমস্যা নেই, তোমাদের ভুল হবেই। এবং ওই ভুলগুলো সমাধান করার জন্যই তো তোমরা ক্লাসে আসছো, তাই না? আইএনজি যোগ হবে, আইএনজি যোগ কেন হবে? উত্তর লিখো, উত্তর লিখো। এই যে এখানে রিড আছে, রিডটা হচ্ছে ভার্ব, রিডটা হচ্ছে কি ভার্ব। এটাই সঠিক উত্তরটা কি হবে বলো, এটা সঠিক উত্তরটা কি হবে বলো। খান সাহেব বলেছে রিডিং হবে, মাজারুল বলেছে ইজ হবে। ইজ কেন হবে? এখানে তো বি ভার্ব নাই, যদি বি থাকতো ব্রেকেটে তাহলে আমরা এম ইজার আনতে পারতাম, এখানে তো বি নাই। সোহাসিনী বলেছে রিডিং হবে, রিডিং কেন হবে? মারুফা বলেছে, মারুফা আক্তার বর্ষা বলেছে। দেখো এখানে যদি বি থাকতো, ব্রেকেটে বি থাকতো, তাহলে আমরা এম ইজ আর আনতে পারতাম। বাট এখানে কিন্তু ব্রেকেটে বি নাই, এর মানে আমরা এম ইজ আর আনতে পারবো না, ঠিক আছে? তাহলে এম ইজারের প্রশ্ন শেষ। যারা এম ইজার দিয়েছো, মাজারুল বলেছে ইএস হবে, তোমরা উত্তরটা লিখো, ইএস হবে। এই যে আমি দেখতে পাচ্ছি সামিয়া বলেছে রিডস হবে। সামিয়া আক্তার, ওর নাম কি, সামিয়া আক্তার হচ্ছে বিথি, বলেছে রিডস হবে। বাকিরা বলো। তাহলে দেখো এটা কি হবে। সোহেল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সোহেল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সে হচ্ছে সিঙ্গেল। সে যদি সিঙ্গেলই হয়ে থাকে
তাহলে কি হবে, অবশ্যই সে ভার্বটাকে পরিবর্তন করে দিবে। এবং আমরা জানি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তার থেকে বড় ব্যাপার সাবজেক্ট হচ্ছে কম। সাবজেক্ট যদি ভাইয়া কম হয়, সাবজেক্ট কি হবে, যদি ভাইয়া সাবজেক্টটা কম হয় ভার্বটারে বেশি বানাইতে হবে, কি করিতে হবে, বেশি বানাইতে হবে। আর এই ভার্বটাকে বেশি বানানোর উপায় হচ্ছে হয় এস অথবা ইএস, দুইটা যোগ করো তাহলেই কি হবে, সাবজেক্টটা কম হয়ে যাবে এবং ভার্বটা বেশি হয়ে যাবে। এর মানে সিঙ্গেল মানে সাবজেক্ট কম, অর্থাৎ সোহেল হচ্ছে একজন। সোহেল কয়জন, একজন। তাহলে সোহেল যদি কম হয় ভার্ব হবে বেশি, আর সোহেল যদি বেশি হয় ভার্ব হবে কম। একটু খেয়াল করো, এখানে যদি থাকতো স্টুডেন্টস, কি থাকতো, স্টুডেন্ট। স্টুডেন্ট যদি থাকতো তাহলে কি হইতো, একটু খেয়াল করো, যদি স্টুডেন্টস থাকতো তাহলে স্টুডেন্টস মানে বেশি সংখ্যক, আর বেশি সংখ্যক মানে কি, বেশি সংখ্যক মানে এস অথবা ইএস, এটা কি হবে না। অর্থাৎ এইখানে বেশি থাকলে এইখানে কম হবে, আর এইখানে কম থাকলে এইখানে বেশি হবে। এটাই হচ্ছে টেকনিক। হ্যাঁ, রিডস হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, এতটুকু মনে রাখলেই সঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা বুঝতে পারছি এই পাশে কম হইলে ওই পাশে বেশি করতে হয়, আর ওই পাশে বেশি হইলে এই পাশে কম করতে হয়। তাহলে কম আর বেশির খেলা। ঠিক আছে, কম আর বেশির খেলা, যেখানে কম থেকে বেশি করব সেটাই খেলা শেষ। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, এটা বুঝতে পারছো কিনা বলো। পোলাবেন কিরে, পোলাবেন মরে গেল। 21 জন আসো, 21 জনে 21 জন শেয়ার করো। কি কয়, শেয়ার না, মেনশন করো। ঠিক আছে, তাহলে এক নাম্বারটা কি হবে বলো উত্তর। এবার উত্তরটা বলো রে ভাই। বলে দিলাম উত্তরটা এত সুন্দর করে। সোহেল হচ্ছে সিঙ্গেল, তাই কি হবে, সোহেল যেহেতু সিঙ্গেল। আচ্ছা, নাজরিন বলেছে আমি বুঝি নাই। ঠিক আছে, তোমাকে আমি আবারও বুঝাচ্ছি। দেখো, সোহেল, সোহেল মানে হচ্ছে কম। কম কিভাবে, সোহেল মানে একজন। সোহেল মানে কয়জন, একজন। সোহেল যদি একজন হয় মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বলছিলাম আমি আর তুমি ছাড়া বাকি থাকবে যারা, তারাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে সোহেল হচ্ছে একজন, তাহলে সোহেল হচ্ছে কম। কম মানে সোহেল হলো সিঙ্গেল, অর্থাৎ সোহেল স্যার হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, এর মানে ভার্বটা কি বলতে হবে, ভার্বটা হচ্ছে ডাবল হবে। ভার্বটা কি হবে, ডাবল। অর্থাৎ এইটাতে কম, এটাতে আমাদেরকে বেশি বানাইতে হবে। ঠিক আছে, আর বেশি বানানোর উপায় হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করো। ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত করলে, যদি মেইন ভার্ব থাকে, যদি মেইন ভার্ব থাকে তখন ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত করলেই হয়। আর হারতাম্ন মেনশন করতে, হারতাম্ন মেনশন করতে কি কয়, কিরে টিচারের মুখে মুখে কথা বলে, ফালতু বলা ভাই, জীবনে কি করলাম। কেন হারতেন না, একটু ভালো করে মেনশন করে দেন যাতে সবাই মিলে ক্লাস করে। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে রিডস হবে। এর পরেরটা কি হবে বলো, এর পরেরটা কি হবে বলো। এভরি ম্যান ড্যাশ ওয়ান সাকসেস, এভরি ম্যান ওয়ান সাকসেস। তাহলে সব প্রত্যেক মানুষই কি চায়, একজন মিলে এখনো কলেজে, সে কলেজে কি করে আমি বুঝি না। আচ্ছা, এভরি ম্যান, একে এক্সট্রা ক্লাস করতেছে, করো এক্সট্রা ক্লাস করো, এক্সট্রা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেখা যায়। বলো, উত্তর কি হবে। আবার আর বলতেছে, আর কেন হবে রে ভাই, যদি ব্র্যাকেটের মধ্যে বি বি লেখা থাকে, এখানে ওয়ান্স না, ওয়ান্স না যদি না লেখা যদি বি লেখা দিত তাইলে আমরা আমি জানাবো। যদি বি না থাকে, যদি বি না থাকে ইটস খারাপ। যদি বিটি নিয়ে আসো, বি নাই, বি আনলে তো কাটারে ভাই। যদি বি না থাকে তাইলে উত্তর দিবা, বি থাকলে তো রে ভাই। ফারিয়া জান্নাত বলেছে ওয়ান্ট হবে, শারমিন বলেছে ওয়ান্স, ওয়ান্টেড, ওয়ান্টেড হবে না। এখানে তো আমরা ভার্বের 1 নম্বর ফর্ম শিখতেছি না জান্নাত, এখানে হবে না। সাবরিনা রিডস, রিডস ওইটা শেষ হয়ে গেছে, কতগুলা দিছি আপনি মেনশন। ঠিক আছে, ধন্যবাদ তোরে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তুই জীবনে অনেক বড় করবি ইনশাআল্লাহ।
সেই বড় করতে করতে তুর পাহাড় যাবে ইনশাআল্লাহ, তুর পাহাড় থেকে আবার পইরা আবার উপরে উঠবে ইনশাআল্লাহ, জীবনে অনেক বড় হবে, আবার বড় হওয়ার পর আবার ছোট হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জীবন অনেক কিছু করবি যা ইনশাআল্লাহ, খাইস ভাত খাইস ইনশাআল্লাহ। ঠিক আছে, এমডি মাজারুল ইসলাম, এমডি মাজারুল ইসলাম বলেছে এস অথবা ইয়েস হবে। একটু খেয়াল করো ভাইয়ারা, একটু খেয়াল করো তুমি, এখানে এভরি আছে, এভরি ম্যান, এভরি ম্যান মানে কি প্রত্যেক মানুষ, প্রত্যেক মানুষ, প্রত্যেক মানুষ বলতে এখানে কি স্পেসিফিক মানুষ বুঝাইছে নাকি অনেক মানুষ বুঝাইছে? যেহেতু এখানে অনেক মানুষ বুঝাইছে তাহলে এখানে বেশি বুঝাইছে, আর বেশি থাকলে ভার্বের পরিবর্তন হবে না, অর্থাৎ কম হবে। তাহলে যেহেতু এখানে বেশি বুঝাইছে তাহলে এখানে কি হবে? ওয়ান্টস হবে নাকি? ওয়ান্ট হবে, এস হবে না, তাহলে এখানে কি হবে? ওয়ান্ট হবে। ঠিক আছে, কি হবে? ওয়ান্ট হবে। যে এভরি ম্যান, এভরি ম্যান মানে কি প্রত্যেক মানুষ, প্রত্যেক মানুষ বলতে কি অনেক মানুষ বুঝাচ্ছে না, তাহলে বেশি বোঝানোর কারণে এখানে ওয়ান্টই হবে, ওয়ান্টস হবে না। ঠিক আছে, এরপর খেয়াল করো সামবডি, সাম মানে কি কিছু। এবার বলো এটার উত্তর কি হবে? এবার দিয়ে তোমরা কারা পারো, মনোরা দেহি কারা পারো। অনেক বুঝে উত্তর কম বুঝাইতে হবে, ওয়ান্ট হবে। ইয়েস, এই তো লিসা সুন্দর একটা কথা বলছে, স্বর্ণা বলেছে ওয়ান্টস, একজন দিছে হা হা, পাগল এটি। মাজারুল ইসলাম বলেছে আর, জান্নাত বলেছে আর, ভূমি রয় বলেছে ইস, বাকিরা জানাও কি হবে? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এখানে বি ভার্ব আছে। এবার ওই যে এতক্ষণ যে ভাই এম আনতে পারছিলি, ইজ আনতে পারছিলি, এবার ওগুলো আনো, ওগুলো আইনে এবার উত্তরটা লেখো। তোমরা তো সব উল্টা লিখতেছো। এখানে সামবডি মানে কি বলো তো? সামবডি মানে কি সেটা বলো। লিসা যে সঠিক উত্তর দিচ্ছে, লিসা বলেছে সামবডি ইজ, পাবনা পাঠিয়ে দেন, এগুলারে সব পাগল। আমি খুবই অদ্ভুত, সরি আমি খুবই অবাক, তোমরা সব পাগল। এখানে হবে ইজ, এখানে কি হবে? ইজ হবে। সামবডি ইজ প্রেজেন্ট, সামবডি মানে অল্প কিছু, সামবডি মানে কিছু সংখ্যক মানুষ বা কিছু মানুষ। ঠিক আছে, এর পরেরটা দেখি, এটা তোমরা আসলে ভালোই পারো। এইবারটা দেখি, এটা তো ছোটকাল থেকে শিখে আসতেছো। টাইম অ্যান্ড টেড ড্যাশ ফর নাল, বলো এটা যদি না পারো, টাইম অ্যান্ড টে টাইট ড্যাশ ফর নাল। পাবনা পাঠিয়ে দেন এইগুলারে, পাবনা তোমাদের আমি পাঠাবো, এবং ওই পাবনা পাঠানোর ক্ষেত্রে যাকে প্রথমে পাঠাতে হবে তার নাম হচ্ছে নজরিন হোসাইন। তোমাকে প্রথমে পাঠাবো চাঁদপুরের ইলিশ খাইয়ে, তোমাকে পাবনায় পাঠাবো নাটোরের কাঁচাগোল্লা খাওয়াইতে। আচ্ছা, আপনার নিজেরও পাবনা যাইতে হবে? হ্যাঁ, সব পাবনা যাবে, তোরা সব যেদি ক্লাস করবি সব পাবনা। কি রে ভাই, কি রে ভাই, টাইম অ্যান্ড টেড ওয়েট কর না। কি হবে বলো? টাইম অ্যান্ড টেড টু ওয়েট ফর নান। হ্যাঁ, এই যে আমি দেখতে পাচ্ছি, ভূমি বলেছে ওয়েট, শারমিন বলেছে ওয়াইডস, ওয়াইডস হবে না। দেখো এখানে একটু খেয়াল করো, টাইম হচ্ছে একটা শব্দ, একটু খেয়াল করো, টাইম হলো একটা শব্দ, তাহলে এই একটা শব্দ, আর টাইড হচ্ছে আরেকটা শব্দ, তাহলে টাইম হচ্ছে একটা শব্দ, টাইড হচ্ছে আরেকটা শব্দ, তাহলে টোটাল দুইটা যদি যোগ করি কয়টা শব্দ হয়? দুইটা শব্দ। এবার দুইটা শব্দ মানে কি একের বেশি নি কম, এটা বলো মানে। যদি দুইটা শব্দ হয় তাহলে একের বেশি নাকি কম বলো? টাইম অ্যান্ড টাইড, সময় এবং নদীর স্রোত, সময় এবং স্রোত কারোর জন্য কি করে না? অপেক্ষা করে না। তাহলে এখানে দুইটা দুইটা যদি থাকে তাহলে অবশ্যই বেশি, তাইলে সাবজেক্টটা হয়ে গেল বেশি। আর সাবজেক্টটা যদি বেশি হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ই এস, এই দুটো কি হবে না? যুক্ত হবে না। এর মানে যারা যারা ওয়েট দিছো তাদেরটা সঠিক। এই চারটার মধ্যে কে কয়টা পারছো আমাকে একটু কমেন্টে সত্যিকারই বলবা, যে ভাই আমি এই কয়টা পারছি। সত্যি করে কইবা, সত্যি করে কইবা, কেউ উল্টা পাল্টা কইবা না, সত্যি করে কও। চারটার মধ্যে, যেমন অনেকেরই দেখছিলাম যে সঠিক উত্তর দিতে, এখন সবারটাই সঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে লিসা নামের মেয়েটা খুবই, ও কি মেয়েই তো না,
ও ভালোই উত্তর দিচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে 5 নাম্বারটা রাইস এন্ড কারি। এবার বি ভার্ব আছে। বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে তিনটা, হয় এম, ইজ, হলো আর। কোনটা হবে বলো? বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, তিনটার মধ্যে একটা হবে। এই তিনটা হইছে বলে বউয়ের মাজারুলের তিনটা উত্তর যখন পড়ি আমি তখন দেখি যে কারোরটাই হয় না, আর এখন দুইটা তিনটা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সোহান আল্লাহ। এই জন্যই তো বাংলাদেশ এত আগায় যায়। দুর্নীতি দমন কমিশন কোটি কোটি টাকা ইনকাম করে লায়। আমি নিজে কমেন্ট পেরেও দেখি যে মাশাআল্লাহ তোমাদের দুইটা তিনটা হয়ে যায় চারটার মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেয়াল করো, তারপর বলো রাইস এন্ড ক্যারি কি হবে বলো? এবার ইজের বন্যা বয়ে গেছে, এবার আবার একই জিনিস দিচ্ছে। দেখো রাইস এন্ড কারি, রাইস মানে হলো ভাত আর কারি মানে হলো তরকারি। কয়টা জিনিস? রাইস এন্ড কারি দুইটা জিনিস। দুইটা জিনিস হলে অবশ্যই কি হবে? বেশি হবে ভার্ব। তাহলে এনে ভার্বের বেশি ফর্ম কোনটা? এই দুইটা হলো কম ভার্ব, ঠিক আছে, আর এটা হলো বেশি ভার্ব। আচ্ছা, তোমাদের তো এইটাই বুঝো না হয়তো, তোমরা যে কোনটা বেশি ভার্ব কোনটা কম ভার্ব এটা বুঝো না, বুঝতে পারছি। তাহলে আমি তোমাদেরকে এটা বুঝাবো, সমস্যা নেই, এটা শেষ করি তারপরে এটা বুঝাবো, ঠিক আছে? এরপরে দ্য ওয়ার্ক, আচ্ছা এখানে হচ্ছে নট ডু। এটা বলো কি হবে? নট ডু হবে, নট ডু। এখানে নট লিখে দিয়েছে একটা, ঠিক আছে? যদি এখানে নট ডু থাকে তাহলে উত্তরটা কি হবে বলো? দেখো দা ওয়ার্ক, দা ওয়ার্ক মানে হচ্ছে এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা আইও না, এটা ইও না, তাহলে আমিও না তুমিও না, কাউরে বুঝাচ্ছে না, বুঝাইতেছে বাইরের আরেকটা জিনিস। যেহেতু বাইরের আরেকটা জিনিসকে বোঝানো হচ্ছে, আর যদি নট থাকে, নট থাকলে আমরা শিখেছি যে হয় ডোন্ট বসাতে হবে প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, অথবা ডাজ বসাতে হবে, তাই না? ডাজ নট প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম। তো একটু খেয়াল করো, এখানে ডোন্ট ডাজ, তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাইলে এটা হচ্ছে কম। এটা যদি কম থাকে তাহলে ভার্বটাকে বেশি বানাইতে হবে, তাহলে উত্তর হবে ডাজ নট, ডাজ নট ডু, ডাজ নট ডু, ঠিক আছে, ডাজ নট ডু, এটা হবে উত্তর। স্যার একটু কথাবার্তা বললেন আমাদের সাথে, একেবারে পড়ার নিয়ে ব্যস্ত থাকেন। অস্থির কমেন্ট করছে তো। শোনো প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, করাইতেছি তোমাদের একটা ভার্বের তালিকা দিচ্ছি, ঠিক আছে? এই ভার্বের তালিকাটা তোমরা মাথায় রাখো। এই ভার্বের তালিকাটা কি করবে? মাথায় রাখো যে বেশি ভার্ব,
ভালো লাগতেছে না তোমাদের? তাহলে কি বাদ দিয়ে দিব? তোমাদের কি ক্লাস ভালো লাগতেছে না? তাহলে কি ক্লাস এখানে অফ করে দিব? কি বলো তোমরা? ক্লাস কি সামনে আগাবো নাকি হচ্ছে এখানে শেষ করে দিব? তোমরা কি বলো? তোমরা যদি বলো তাহলে সামনে আগাবো, আর যদি না বলো তাহলে পিছনে চলে যাব। বলো কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে আসলাম। সো আজান ছিল, এই জন্য আমরা কিছুটা অফ রেখেছিলাম। এখন আজান শেষ, এখন আমরা আবার ক্লাসে ফিরবো ইনশাআল্লাহ। এখন তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাবা যে এখন কথা শোনা যাচ্ছে কিনা, এখন কথা শুনতে পাচ্ছ কিনা, এখন সবকিছু ক্লিয়ার কিনা। সবাই সুন্দরভাবে সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো, শতভাগ উত্তর আশা করছি। যদি নীরবতা তোমাদের ভাঙতেই হয় তবে শব্দ করে ভাঙো, ঠিক আছে? তাহলে এখন তোমরা সবাই একটু বলো বলো যে কথা শুনতে পাচ্ছ কিনা। সবাই শুনতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে একটা
সাবজেক্ট এবং ভার্বের সম্পর্ক দিচ্ছি, ঠিক আছে? এই টেবিলটা মাথায় রাখবে, সবাই লিখে নিবে। এই টেবিলটা যদি মাথায় লিখে রাখো তাহলে ইনশাআল্লাহ 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 যে তুমি পরীক্ষায় রাইট ভার্ব পারবে, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। আচ্ছা, এখানে আমি এটা সিঙ্গুলার সাবজেক্ট আর এটা হলো সিঙ্গুলার ভার্ব, আর এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট, আর এটা হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, ঠিক আছে? এর মানে হচ্ছে বেশি বেশি, কম কম, ঠিক আছে? মাথায় থাকবে। তাহলে খেয়াল করো, ধরো এখানে সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে হি, ইট, শি, এগুলার বলা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো কি সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। সেইগুলো যদি থাকে অথবা নাম, ঠিক আছে, এগুলো হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো যদি থাকে তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম গুলো হবে। ভার্বের সিঙ্গুলার ফর্ম কি দেখো, ইজ, এম, ঠিক আছে, ইজ, এম, এগুলো হলো ভার্বের সিঙ্গুলার ফর্ম। দেন হ্যাজ, মেইন ভার্ব, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম। এগুলো কি ভার্বের সিঙ্গুলার ফর্ম। তাহলে হি, ইট, শি, ঠিক আছে, তারপরে যে কোনো নাম, এগুলোর বলা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। আর যখন হচ্ছে আমরা এরকম দেখব তখন সেটা কি, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এতটুকু লিখছো? এতটুকু লিখছো কিনা বলো? বেশি কথা কইস না, আজ আমার মন ভালো নেই, আজ আমার মন ভালো নেই, মাশাআল্লাহ। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা বলো, তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা ঠিক আছে, লিখছ। এবার একটু খেয়াল করো, এবার আমরা প্লুরাল সাবজেক্ট সম্পর্কে জানবো। দেখো, সেটা হচ্ছে যে সাবজেক্টের শেষে, যেমন হচ্ছে প্লুরাল সাবজেক্ট হচ্ছে দে, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে? তারপরে ধরো হচ্ছে ইট, ইটস, ঠিক আছে? তারপরে ধরো একটা সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে আবার এস, একটা সাবজেক্টের সাথে যদি এস থাকে তখন সেটা প্লুরাল সাবজেক্ট। এন্ড প্লুরাল ভার্বগুলো কি, যেমন আর, আর হইলো প্লুরাল ভার্ব, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়ার, ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। এখানে তাহলে ওয়াজ হবে, ওয়াজ হচ্ছে প্লুরাল সিঙ্গুলার, তাহলে দেখো ওয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে হ্যাভ, ঠিক আছে, হ্যাভ, ঠিক আছে? তাহলে এগুলাকে কি বলা হচ্ছে, এগুলাকে বলা হচ্ছে। এবং যে ভার্বের এক নম্বর ফর্ম, এটার সাথে এস অথবা ইএস, এটা হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে? এতটুকু, এই চারটা মুখস্থ করতে হবে। এই চারটা যদি মুখস্থ করতে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে। তাহলে এখানে আরেকটা আছে, হ্যাঁ এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে হ্যাড, হ্যাডও আছে। হ্যাড হচ্ছে কম, ঠিক আছে? তাহলে কম ভার্ব কোনটা বেশি ভার্ব কোনটা বুঝতে পারছো? এগুলো হচ্ছে কম ভার্ব, কম ভার্ব, আর এগুলো হচ্ছে বেশি ভার্ব। এগুলো কি বেশি ভার্ব আর এগুলো হচ্ছে কম ভার্ব। তাহলে বেশি ভার্ব আর কম ভার্ব বুঝতে পারছো? আর এগুলো হচ্ছে বেশি সাবজেক্ট, বেশি সাবজেক্ট না সরি, কম সাবজেক্ট, কম সাবজেক্ট। আর এখানে হচ্ছে বেশি সাবজেক্ট, ঠিক আছে? এটা ক্লিয়ার?
এই চারটা মনে থাকবে স্যার? মুখস্থ ডান, ঠিক আছে, মুখস্থ করলে মাশাআল্লাহ। এতটুকু মনে রাখলে মোটামুটি তুমি বুঝতে পারো যে কোন সাবজেক্টের সাথে আমার কোনটা বসাইতে হবে। এবার আমরা প্রেজেন্ট ফর্ম মানে যেটা ভার্বের 1 নাম্বার ফর্ম ছিল সেটা শিখে ফেলেছি। এবার আমরা অতীতকাল শিখব। এটার একটা স্ট্রাকচার আছে, টেন্সের স্ট্রাকচারটা কেউ বলতে পারবে? দেখো এখানে একটা স্ট্রাকচার আছে যেটা তোমরা একটু কমেন্টে লিখো। দেখো তাহলে এখানে বি ভার্ব গুলো কি কি বলো তো? এখানে বি ভার্ব গুলো কি কি হবে? এখানে বি ভার্ব গুলো কি কি হবে বলো? এখানে বি ভার্ব গুলো কি কি হবে? পাস্ট ফর্মের ক্ষেত্রে বি ভার্ব গুলো হচ্ছে ওয়াজ এন্ড ওয়্যার। ওয়াজ এন্ড ওয়্যার হচ্ছে পাস্ট ফর্মের ক্ষেত্রে বি ভার্ব। ওয়াজ এন্ড ওয়্যার এই দুটো হচ্ছে পাস্ট ফর্মের ক্ষেত্রে বি ভার্ব, ঠিক আছে? পাস্ট ফর্মের ক্ষেত্রে বি ভার্ব কোনটা? ওয়াজ এন্ড ওয়্যার হচ্ছে পাস্ট ফর্মের ক্ষেত্রে বি ভার্ব। তাহলে এটা মাথায় রাখবে। দেন বি ভার্ব, তাহলে আমরা যদি প্যাসিভ করতে যাই, এটা যদি প্যাসিভ করতে চাই তাহলে নিয়মটা সেমই থাকবে, ওয়াজ আর ওয়্যার, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। যদি গ্যাপের শুরুতে তুমি ওয়াজ দেখো তাহলে পরে ব্রেকেটে উত্তর যেটা থাকবে বা যেই ভার্বটা দিয়ে থাকবে সেটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে উত্তরটা, ঠিক আছে? ওয়াজ আর ওয়্যার যদি দেখো তাহলে ভার্বের 3 নাম্বার ফর্মটা বসাতে হবে। দেন একই এখানে নট যদি থাকে পাস্টের ক্ষেত্রে তুমি প্রথমে ঘটনাটা পড়বে। ঘটনাটা পড়ে তোমার যদি মনে হয় যে আসলে ঘটনাটা হচ্ছে পাস্টকে ইঙ্গিত করছে বা পাস্টকে নির্দেশ করছে, তাহলে বুঝতে পারবে যে তোমার সবগুলার ক্ষেত্রে বি ভার্বের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে এটা চেনার উপায় হচ্ছে অতীতের ঘটনা। এটা চেনার উপায় কি? অর্থাৎ তুমি যদি দেখো যে একটা গল্প বা একটা সেন্টেন্স শুরু হয়েছে এবং সেই সেন্টেন্সটা অতীতের ঘটনাগুলোকে নির্দেশ করছে, এর মানে তোমাকে অবশ্যই বুঝতে হবে। কি বুঝতে হবে ভাই? এর মানে তুমি যখন বুঝতে পারবা যে অতীতের ঘটনাকে নির্দেশ করছে, এর মানে আমার সেন্টেন্সের মধ্যে যত উত্তর হবে ভাই সবগুলো পাস্ট ফর্মে উত্তর হবে। সেখানে আমরা যদি বি দেখি অবশ্যই ওয়াজ ওয়্যার বসাইতে হবে। সেখানে যদি আমরা প্যাসিভ দেখি ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইতে হবে। সেখানে যদি আমরা নট দেখি ডিড নট বসাইতে হবে। এবং এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা মনে রাখো। পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি? পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে লাটো। লাটো কি আবার? এটি আবার কেমন কথা? লাটো কোনান থেকে এলো? লাটো আবার কি জিনিস? এখন আমরা দেখবো লাটো মানে কি। দেখো লাটো মানে লাস্টের, এইটা হচ্ছে লাস্ট, এতে হচ্ছে এইচ, এতে কি এইচ, অথবা আমরা বলতে পারি অ্যাগো, ঠিক আছে? অ্যাগো। দেন টিতে হচ্ছে দ্যাট, টিতে কি দ্যাট। তারপর হচ্ছে ওয়াইতে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ঠিক আছে? ওতে অনস, ওতে কি অনস। যদি এগুলো দেখো কোনো সেন্টেন্সের মধ্যে অবশ্যই উত্তরটা ভার্বের 2 নাম্বার ফর্মের হবে। কি হবে? 2 নাম্বার ফর্মের হবে, ঠিক আছে? এই ক্লাসটা রেকর্ড থাকবে, ঠিক আছে? আর একটুখানি আছে, কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা আমরা শেষ করে দিব। তোমাদের একটা বাড়ি কাজ দিব, ঠিক আছে? তা এখন আমরা একটু কিছু উত্তরটা জিগাই, তারপর হচ্ছে তোমাদের বাড়ি কাজ দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এটার উত্তরটা কি হতে পারে? দেখো জাবের আছে, জাবের আছে এবং সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে থাকা মানে উত্তরটা ভার্বের 2 নাম্বার ফর্মে করতে হবে। তাহলে ইনভাইট, এই ইনভাইটের উত্তর কি হবে? ভার্বের 2 নাম্বার ফর্মে হবে। তাহলে বলো তো উত্তরটা কি হবে? ইনভাইট যদি ভার্বের 2 নাম্বার ফর্মে হয় তাহলে উত্তর কি হবে বলো? সবাই বলো উত্তরটা কি হবে? একটু তাড়াতাড়ি বলে দিবে যাতে করে উত্তরটা সহজেই শেষ হয়ে যায়, ঠিক আছে? একটু তাড়াতাড়ি বলে দাও, তোমরা যারা আছো একটু তাড়াতাড়ি বলে দাও। তাহলে এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্মে হবে। যদি 2 নাম্বার ফর্মে হয় তাহলে আমাদের সেক্ষেত্রে উত্তরটা কি হবে? ইনভাইটেড, ইনভাইটেড হবে, ঠিক আছে? তাহলে একটা ডি বসাই দিতে হবে, ইনভাইটেড। দেন আমাদের 2 নাম্বার যে প্রশ্নটা আছে এটা একটু খেয়াল করো। 2 নাম্বার যে প্রশ্নটা আছে, তাহলে দেখো এখানে কি আছে? লাস্ট নাইট আছে, অর্থাৎ লাস্ট আছে। লাস্ট থাকার কারণে এটার উত্তরটা ভার্বের 2 নাম্বার ফর্মে হবে। আমি বলছিলাম যখন কোনো অতীতের ঘটনা বোঝাবে সেক্ষেত্রে সব কি হবে? ভার্বের 2 নাম্বার ফর্মে হবে। তো ভার্বের 2 নাম্বার ফর্মে যদি হয় তাহলে টকের 2 নাম্বার ফর্ম কি হবে বলো তো? টোল্ড হবে, ঠিক আছে? টোল্ড হবে। তাহলে এটার উত্তর কি হবে? টোল্ড হবে। তারপরে আবার 3 নাম্বারটা একটু খেয়াল করো।
সেখানে খেয়াল করো, এখানে আছে লং ল্যাং অ্যাগো। আমরা বলেছিলাম যদি সেন্টেন্সের মধ্যে অ্যাগো থাকে সেক্ষেত্রে আমাদের কি বসাতে হবে, তাহলে এইটাতেও 2 নাম্বার ফর্মে হবে। এটার কি নাম্বার ফর্মে উত্তর হবে? 2 নাম্বার ফর্মে হবে। এর মানে মিটের 2 নাম্বার ফর্ম হচ্ছে মিট। মিটের 2 নাম্বার ফর্ম কি? মিট। মিটের 2 নাম্বার ফর্ম কি হবে? মিট হবে। হ্যাঁ, সো এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। দেন 4 নাম্বারটা দেখো, আই উইশ। এখানে বি আছে, দেখো আই উইশ যদি কোথাও থাকে, আই উইশ আই ওয়াজ এ কিং, আই ওয়ার এ কিং, এটা একটু অন্যরকম। যদি উইশ থাকে তাহলে এখানে ওয়াজ না হয়ে এখানে ওয়ার হয়। কি হবে? ওয়ার। আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে। দেন আমাদের এটা দেখো, সিন্স আছে, লং সিন্স মানে অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছে। তাহলে এটার উত্তরটাও কি হবে? এটার উত্তরটা আমাদেরকে অবশ্যই ভাবে 2 নাম্বার ফর্ম দিয়েই বসাতে হবে। এর মানে হচ্ছে ওয়াজ হবে। কি হবে? বি ভার্ব যেহেতু, তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে তোমরা দেখো, এটা হচ্ছে ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হলো। তোমরা সবাই হচ্ছে এইটার উত্তরটা লিখবে এবং এইটা আমি ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব এবং তোমরা সবাই এইটা হোমওয়ার্কটা করবে। এটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড, অথবা তুমি হচ্ছে এটা কি করবে, এটা একটা স্ক্রিনশট, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। স্ক্রিনশট দিয়ে এইটার উত্তরটা তোমরা লিখে দেন তোমরা কি করবে, গ্রুপে পোস্ট করবে। সো যদি কোনো সমস্যা থাকে তোমাদের, আমি সেই সমস্যাগুলো সমাধান করে দিব, ঠিক আছে। তোমাদের যাদের যাদের সমস্যা থাকবে সেই সমস্যাগুলো তোমরা লিখে গ্রুপে পোস্ট করবে। ইনশাল্লাহ আমি তোমাদের ওই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকুক। সো তোমাদের যাদের যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই জানাবে এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে।